বিএনপির মনোনয়ন না পাওয়ায় বিক্ষোভ মিছিল সড়ক অবরোধের ঘটনাও ঘটেছে বিভিন্ন জেলায়। গতকালকে বিএনপি মনোনয়ন দেওয়ার পর যারা খুশিতে লাফিয়েছেন এবং যারা মন খারাপ করে রাজপথে নেমে আগুন দিয়েছেন, ভাঙচুর করেছেন, তারা এখন পিঠের মধ্যে ছালা বাঁধেন, তা না হলে পিঠের চামড়া কারো থাকবে না। মির্জা ফখরুলের দুই গালে জুতা মারো তালে তালে, খুবই অপমানজনক ঘটনা এটি হচ্ছে বিএনপির জন্য। আমি বলেছিলাম আপনাদের গতকালকে যে নির্বাচনের আগেই দেখবেন নিজেদের ভিতরেই অনেক কামড়া শুরু হবে। ব্যারিস্টার রুবিন ফারহানা, ওনাকেও নমিনেশন দেয় নাই। তারপর হচ্ছে নারায়ণগঞ্জের জাকির, ওনাকেও নমিনেশন দেয়নি। তারপর হচ্ছে রিজবি, ওনাকেও নমিনেশন দেয়নি। কারণ লেনদেনের একটা ব্যাপার তো থাকে। শুনেছি 10 কোটি থেকে শুরু হয়েছে আসন বিন্যাস করে 200 কোটি পর্যন্ত মনোনয়ন বেচাকেনা হয়েছে এবং লন্ডন থেকে খোদ তারেক রহমান এটার বাণিজ্য করেছেন এবং শুনতে পাচ্ছি শিলং সালাউদ্দিন লন্ডনে গেছেন সেই বাণিজ্যের টাকা ঠিকঠাক মতো পৌঁছে দিতে। গতকালকে বিএনপি মনোনয়ন দেওয়ার পর যারা খুশিতে লাফিয়েছেন এবং যারা মন খারাপ করে রাজপথে নেমে আগুন দিয়েছেন, ভাঙচুর করেছেন, তারা এখন পিঠের মধ্যে ছালা বাঁধেন, তা না হলে পিঠের চামড়া কারো থাকবে না। 1/11 রূপরেখা অলরেডি তৈরি হচ্ছে। কেন জানেন? কারণ আপনারা এখনো নির্বাচনে তফসিল ঘোষণা করে নাই। তফসিল ঘোষণা করার আগে জাস্ট মনোনয়ন দিয়েছে, সেখানে সারা বাংলাদেশে আপনারা তোলপাড় করা শুরু করে দিয়েছেন। অলরেডি কিছুক্ষণ আগে মেহেরপুর 2 আসনে যাকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে তার অফিস ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এইরকম হচ্ছে। তার মানে বিএনপির চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে। বিএনপির চেইন অফ কমান্ড কেউ মানছে না। অনেকে বলা শুরু করে দিয়েছে বিএনপির তারেক জিয়া টাকা খেয়ে তাদেরকে মনোনয়ন দিয়েছে। অনেকে রাজপথে নেমে সকল জায়গায় ভাঙচুর করা শুরু করে দিয়েছে, রাজপথ অবরোধ করা শুরু করে দিয়েছে। অনেক বলতে রাজপথে নেমে গাড়ি ঘোড়া ভাঙচুর করছে, অবরোধ করছে আর স্লোগান দিচ্ছে আওয়ামী লীগের বিপক্ষে, বলা যে আওয়ামী লীগের চামড়া তুলে নিব আমরা। আমার কথা হচ্ছে তাদেরকে মনোনয়ন দেয়নি বিএনপির মনোনয়ন ভোট, তারা আওয়ামী লীগের চামড়া কেন তুলে দিবে? আমার তো সেটা বোধগম্য না। তাহলে কি মনোনয়ন ভোট আওয়ামী লীগের সাথে আতাত করে মনোনয়ন দিয়েছে, সে কারণে তারা এই স্লোগান দিচ্ছে? তারা এত অশিক্ষিত হলে কি রাজনীতি করবে? আর তাদেরকে কোন দলই বা মনোনয়ন দিবে? এই সকল কর্মী নেতাদেরকে, যে কর্মীদের এখনো এই বুদ্ধিটাই হয়নি যে মনোনয়ন দেয় বিএনপির মনোনয়ন ভোট, আওয়ামী লীগের মনোনয়ন ভোট না। তাহলে স্লোগান দিতে হবে বিএনপির বিপক্ষে যারা মনোনয়ন ভোটে আছে তাদের নাম ধরে। আওয়ামী লীগের বিপক্ষে স্লোগান দিয়ে তো লাভ নাই। আওয়ামী লীগ তো তোমাদের এখন ক্ষতি করে নাই, তোমাদের ক্ষতি করেছে তোমাদের বিএনপির নীতি নির্ধারক যারা আছে তারাই। আর তোমরা এখন তফসিল ঘোষণার আগে বাংলাদেশের অর্ধেক ধ্বংস করে দিচ্ছ। সাধারণ জনগণ তোমাদের কি ক্ষতি করেছে? সাধারণ জনগণের যে এখন দুর্ভোগ ভোগান্তি পোহাতে হচ্ছে। গতকালকে পাহাড়তলির পাশে রেলওয়ের মধ্যে ওইখানে আগুন দেওয়া হয়েছে। মেহেরপুর 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থীর অফিস ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এখন তুমুল উত্তেজনা বিরাজ করছে, আগুন সহিংসতা চলছে। তাও কি সাধারণ জনগণের উপর? সাধারণ জনগণের উপর এত ক্ষোভ কেন? সাধারণ জনগণের গাড়ির উপর এত ক্ষোভ কেন? যাকে মনোনয়ন দিয়েছে তাকে ধরে ফিটো, আর যারা মনোনয়ন ভোটে তোমাদেরকে মনোনয়ন দেনে, তোমাদের নেতাদেরকে মনোনয়ন দেনে, তাদেরকে গালাগালি করো, তাদের বিরুদ্ধে স্লোগান দাও। আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে জনগণের দুর্ভোগ করে কোনো লাভ নেই। এখন জনগণ ভালো করে বুঝে গিয়েছে তোমাদের দ্বারা কিছুই হবে না। তোমরা হচ্ছে মাকাল ফল। দেখতে তোমাদেরকে অনেক সুন্দর দেখায়, অনেক বড় দল দেখায়, ভিতরে তোমরা কিছুই না, কুৎসিত, সাংগঠনিকভাবে দুর্বল, চেইন অফ কমান্ড কেউ মানে না। আবার দলের যারা ত্যাগী নেতা কর্মী তাদেরকে তোমরা মনোনয়ন দাও না, টাকার কাছে বিক্রি হয়ে যাও। তাই 1/11 সরকারই এখন বাংলাদেশে প্রয়োজন। ওই যেভাবে 1/11 সরকার ছিল আগে, শেখ হাসিনা এবং খালেদা দুইজনকে প্যাকেট করে ফেলেছে, দেশটাকে একবারে কঠিনভাবে দমন করতে পেরেছে, সকলকে সহিংসতা সকল কিছু দমিয়ে ফেলেছে। সেম এখন 1/11 সরকার আসা প্রয়োজন। অলরেডি রূপরেখা তৈরি হচ্ছে, তোমরা তৈরি করে ফেলেছো, সকলকে প্যাকেট করে ফেলতে হবে। যে পরিমাণ সহিংসতা তোমরা চালাচ্ছ, যে পরিমাণ চাঁদাবাজি ঘুমত্তা তোমরা করতেছো, একে তো আওয়ামী লীগের কর্মীদের সাথে করছো, এখন নিজেরা করতেছো, তৃতীয়ত জনগণের সাথে করা শুরু করে দিয়েছো, জনগণের দুর্ভোগ করা শুরু করে দিয়েছো। তোমাদেরকে নির্বাচনের আগে জনগণ তোমাদেরকে বয়কট করেছে, নির্বাচনের আগে তোমাদের পতন চাচ্ছে। জনগণ এখন আল্লাহর কাছে দোয়া চাচ্ছে, হয়তো আওয়ামী লীগ সরকার আবার আসুক, শেখ হাসিনা ফিরে এসে আবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসুক, তা না হলে আর্মি ক্ষমতা নেয়, না হলে 1/11 আবার ফিরে আসুক। তাছাড়া বাংলাদেশকে এখন তোমাদের হাত থেকে বাঁচানোর কোনো উপায় নেই। তোমাদের কিছুই তো এখন অবশিষ্ট নাই। না আছে সাংগঠনিক দক্ষতা, না আছে তোমাদের জনপ্রিয়তা। কোথায় গিয়েছে তোমাদের এত জনপ্রিয়তা? হঠাৎ করে 14 মাসে আওয়ামী লীগ শাসনামলে তো জয় জয়গান ছিল জনপ্রিয়তার। ফেসবুকে এবং রাজপথে অলিগলিতে সকল জায়গায় শুধু বিএনপি জয়গান শুনতাম, বিএনপি ক্ষমতায় আসুক, আওয়ামী লীগ সরকার বিশ্বাস করে দিয়েছে। এখন উল্টোই গিয়েছে কেন? এখন সকল জনসমর্থন আওয়ামী লীগের পক্ষে চলে গিয়েছে কেন? তার মানে জনগণ বুঝতে পেরেছে ওই 16 বছর শাসন আওয়ামী লীগ রাইট ছিল। তোমাদের আসল চরিত্র এই 14 মাসে ইয়ং জেনারেশনও দেখে ফেলেছে এবং আগে যারা দেখেছে তারা তো দেখেছেই। জনগণের এখন মোট সুইং হয়ে গিয়েছে। জনগণ দেখবে এখন সমন্বয়কদেরকে বাদ দিয়ে তোমাদের এই সকল টোকায় যারা কর্মী আছে
যারা মনোনয়ন পায়নি, যে নেতার কর্মী উল্টাপাল্টা স্লোগান দেয়, উল্টাপাল্টা জনগণের দুর্ভোগ তৈরি করে, তাদেরকে গণদোলাই দিবে। জনগণের কাছে উপায় নাই তো, তারা মনোনয়ন বঞ্চিত হয়েছে বিএনপির পক্ষ থেকে, তারা জনগণের দুর্ভোগ করছে, আওয়ামী লীগকে নিয়ে স্লোগান দিচ্ছে। এগুলো হাস্যকর বিষয় না? এদেরকে রাজনীতি করতে কে বলছে? বিএনপির মনোনয়ন না পাওয়ায় বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধের ঘটনাও ঘটেছে বিভিন্ন জেলায়। চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আসনে মনোনয়ন বঞ্চিত হওয়ায় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর অনুসারীরা আমি শুধু জেলখানা কোর্ট এই করছি, আমার হাজবেন্ডের 16টা বছর 100টার উপরে মামলা, কোনোদিন সে বাসায় ঠিক মতো ঘুমাইতে পারে না, জেলখানায় কাটাচ্ছে, না দেশে পলাতক থাকছে, সারাটা জীবন সে রাজনীতি নিয়ে কাটাইছে, সংসারটাও ঠিক মতো করি নেই। আজকে কি এই ফল পাওয়ার জন্য, এইটুকু দেখার জন্য? মির্জা ফখরুলের দুই গালে জুতা মারো তালে তালে, খুবই অপমানজনক ঘটনা এটি হচ্ছে বিএনপির জন্য। আমি বলেছিলাম আপনাদের গতকালকে যে নির্বাচনের আগেই দেখবেন নিজেদের ভিতরেই অনেক কামড়ে শুরু হবে, এক প্রকার গৃহযুদ্ধ শুরু হবে। অলরেডি সেটা শুরু হয়ে গেছে। আমি শর্টকাটে বলি, ব্যারিস্টার রুমিন ফারহানা, ওনাকেও নমিনেশন দেয় নাই। তারপর হচ্ছে নারায়ণগঞ্জের জাকির, ওনাকেও নমিনেশন দেয়নি। তারপর হচ্ছে রিজভী, ওনাকেও নমিনেশন দেয়নি। এরকম শুধু এই কজন মানুষ না, কেরানীগঞ্জ থেকে শুরু করে, নারায়ণগঞ্জ থেকে শুরু করে আদার্স যত জেলা আছে, মানে যাদের নাকি আমরা দেখেছি যে তারা বিএনপির হয়ে সব জায়গায় তাদের সবচেয়ে বড় ভূমিকাটি পালন করেছে, টক শোতে হোক, সাংবাদিক সম্মেলনে হোক, তর্কতে হোক, বিতর্কতে হোক, তারা বিএনপিকে টিকিয়ে রাখছে। আজকে তাদেরকেই নমিনেশন থেকে টোটালি বাতিল করে দিল বিএনপি। এখন আমার কথা হচ্ছে, তারা রাজপথে আন্দোলন করতেছে, এমনও বলতেছে টিনের চালে কাউয়া তারেক দিয়া যেটা ভাবছেন সেটাই, এই ধরনের স্লোগান দিচ্ছে। তো যদি নির্বাচনটি হয়, ধরেন হলো, পাস কি করবে বিএনপি? আপনার কি মনে হয় পাস করবে? আরে ভাই, আগে নিজের দলের ভিতরে যেই সংঘর্ষ তৈরি হয়েছে, এটা যে কোন স্টেজে যায় পৌঁছায় বা কোন ধারায় যায় যে মনে করেন থামবে, আপনার চিন্তাধারার বাহিরে থাকবে। জাকির পায় নাই, ব্যারিস্টার রুমিন ফারহানাও পায় নাই, রিজভিও পাইল না, আর অনেকেই পায় নাই। ইভেন মির্জা ফখরুলের দুই গালে জুতা মারো তালে তালে, এই ধরনের স্লোগান পর্যন্ত দিচ্ছে। এটা কিন্তু চারটেখানি কথা না। বিএনপি কি পারবে এটা থেকে সরে আসতে? যারা নাকি নমিনেশন পাননি বা যারা নাকি বিএনপির নেতা কর্মীরা আছেন বা সমর্থককারীরা আছেন, তাদের উদ্দেশ্যে, আপনাদের যেই নেতাকে সংসদে নমিনেশনটি দিল না, আপনারা ঘরের ছেলে ভাই, ঘরে ফিরে আসুন। কেমন, মানে বলতে চাচ্ছি যে আপনারা আওয়ামী লীগে যোগ দিয়ে দেন। ওই যে দেখেন নাই গাজীপুরের, আওয়ামী লীগে যোগ দিয়ে দিয়েছে বিএনপি থেকে, আপনারাও যোগ দিয়ে দেন, আপনাদেরকে মূল্যায়ন করা হবে। শেখ হাসিনা আর কিছু পারুক আর না পারুক, মানে আপনারা বলেন এই ধরনের নেতা কর্মীদের কিংবা কে কোন পদ পদবীর যোগ্য ত্যাগী নেতাদের শেখ হাসিনা বা আওয়ামী লীগ ঠিকই মূল্যায়ন করতে জানে। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? বুঝতে পারছেন? এখন বলবো যে ব্যারিস্টার রুমিন ফারহানা, রিজভী, তারপরে জাকির তখন সন্ত্রাসী, যাই হোক, ওনার কথা নাইবা বললাম, আপনারা আওয়ামী লীগে যোগ দিয়ে দেন। একটা সংবাদ সম্মেলন ছিল, সেই সংবাদ সম্মেলনে তারা বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 200 আসনে প্রার্থী নাম ঘোষণা করেছে। অর্থাৎ প্রাথমিক তালিকা এটা পরিবর্তন হবে, নির্বাচন হবার আগেই এখান থেকে অনেকেই রদবদল হবে অনেক নাম, কারণ লেনদেনের একটা ব্যাপার তো থাকে। শুনেছি 10 কোটি থেকে শুরু হয়েছে আসন বিন্যাস করে, 200 কোটি পর্যন্ত মনোনয়ন বেচাকেনা হয়েছে, এবং লন্ডন থেকে খোদ তারেক রহমান এটার বাণিজ্য করেছেন, এবং শুনতে পাচ্ছি শিলং সালাউদ্দিন লন্ডনে গেছেন সেই বাণিজ্যের টাকা ঠিকঠাক মতো পৌঁছে দিতে। কয়েকটা চমৎকার বিষয় আমি লক্ষ্য করলাম এই মনোনয়ন যাদেরকে দেওয়া হয়েছে, প্রাথমিক তালিকায় যাদের নাম এসেছে। প্রথমত খালেদা জিয়া, বিগত 15 বছর একটা অভিযোগ ছিল না যে খালেদা জিয়াকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না, ঠিক মতো চিকিৎসা দেওয়া হচ্ছে না, তার লিভার সিরোসিস, তাকে দেশের বাইরে ট্রিটমেন্টের জন্য যাইতে হবে, এ ধরনের অনেক কথা আপনারা শুনেছেন না? কিন্তু খালেদা জিয়া যে এভার কেয়ারে ট্রিটমেন্ট নিল, এরপর তিনি সরকার পতনের পর দেশের বাইরে গেলেন লন্ডনের চিকিৎসার জন্য, সেখানে কি ডক্টররা তাকে বলেছিল, এরকম কোন রিপোর্ট আপনারা দেখেছিলেন যে তার ঠিকঠাক চিকিৎসা বাংলাদেশে থাকতে হয়নি? বারবার বলা হয়েছে মৃত্যু সজ্জায়, আজ মরে কাল মরে, এরকম অনেক তথ্য আমরা দেখেছি। কিন্তু এন্ড অফ দ্য ডেতে গিয়ে আমরা দেখলাম তাকে প্রপার ওয়েতে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে, যেগুলো ছিল পুরোপুরি বিএনপির মিথ্যাচার। যে ব্যক্তি হুইল চেয়ার থেকে উঠতে পারে না, সে ব্যক্তি 5 আগস্টের পর রং চকচকে শাড়ি পরে দাওয়াত খাইতে অনুষ্ঠানে যায়। যে ব্যক্তি দাঁড়িয়ে কথা বলতে পারে না, সে ব্যক্তি পাকিস্তান এম্বাসি লোকদের সাথে সাক্ষাৎ করে বৈঠক করে। যে ব্যক্তি কথা বলতে পারে না, সে ব্যক্তি সেনাপ্রধান ওয়াকারের সাথে বৈঠক করে। যে ব্যক্তি ঠিকঠাক মতো চলতে পারে না, সেই ব্যক্তি এখন 3টা আসনে
লড়াই করবে। অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া 3টা আসনে লড়বে, বগুড়াতে একটা আসন, দিনাজপুরে একটা আসন, সম্ভবত আর একটা আসন ফেনীতে। এই শক্তি কোথা থেকে আসলো? নাকি ক্ষমতার জৌলসে একদম শক্তিমত্তা একদম জাগ্রত হয়ে গেছে? যাই হোক, লন্ডন পলাতক তারেক রহমানও কয়েকটা আসনে হয়তো বা নির্বাচন করবেন, মনোনয়ন তিনি, তার নামও প্রার্থী তালিকার মধ্যে আছে। কিন্তু সব থেকে দুঃখের বিষয়, সব থেকে মর্মাহত হবার যে বিষয়, সব থেকে কষ্টের যে বিষয়, যার ব্যথায় আমি ব্যথিত, যার ব্যথায় আমার বুকের ভেতরটা চিনচিন চিনচিন করতেছে, সে কে জানেন? ব্যারিস্টার রুমিন ফারহানা। গত 15 বছর বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাদেরকে তুলোধনা করেছেন, তাকে কেউ কিছু বলেনি। গত 15 বছর টক শোতে নগ্ন সমালোচনা করেছে, সব বিষয়ে কিছু বলেনি। আওয়ামী লীগ সরকারের এমন কোনো বিষয় নাই যেটা নিয়ে রুমিন ফারহানা সমালোচনা করে নাই। প্রতিনিয়ত বিএনপিকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে ডিফেন্ড করে গেছেন এই ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপির পক্ষে কথা বলবার মতো কোনো ব্যক্তি ছিল না। ব্যারিস্টার রুমিন ফারহানা, নীলুফার ইয়াসমিন মনি নামে একটা নেত্রী আছে উনি, এবং পাপিয়ার ব্যাপারটা আপনারা বাদ দেন, বাট রুমিন ফারহানা এবং মনি, এই দুজন ব্যক্তি, এই দুজন নারী নেত্রী, তারা সর্বোচ্চ ভূমিকা রেখেছে অনলাইনে বিএনপিকে টিকিয়ে রাখবার জন্য, এবং তারাই বিএনপির মূল ভোকাল ছিল। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে 200 আসনে প্রার্থী বরাদ্দ দেওয়া হয়েছে, নাম প্রকাশ করা হয়েছে, সেখানে রুমিন ফারহানার নাম নাই। আমি ভেবে নিলাম ব্রাহ্মণবাড়িয়াতে তার যে আসন, সেই আসনে রুমিন ফারহানাকে মনোনয়ন দিতে আগ্রহী না, কিন্তু রুমিন ফারহানার যে কোয়ালিটি, তার যে যোগ্যতা, তার যে প্রজ্ঞা, তার যে মেধা, তার যে বিচক্ষণতা, তার যে ইন্টারন্যাশনালি বিভিন্ন কমিউনিটির সাথে কানেকশন, এই সব কিছু বিবেচনা করে রুমিন ফারহানাকে কি ঢাকার কোনো আসনে তার নাম রাখা যেত না? এটা কি লজ্জা না? বেস্টার রুমিন ফারহানার জন্য তো এটা একটা লজ্জার বিষয়। এই লজ্জা আগামী দিনে বিএনপির উপর কিভাবে বর্তাবে সেটা আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন। রুমিন ফারহানার ইন্টারন্যাশনাল লবি মোটামুটি স্ট্রং, সো তিনি তারেক রহমানকে ছেড়ে কথা বলবেন এটা আপনারা কেউ ভাববেন না। নিশ্চিত থাকেন রুমিন ফারহানা একটা ব্লাস্ট করবে, হয়তো বা আর কিছুদিন অপেক্ষা করবে। এরপর রুহুল কবির রেজভি সাহেব কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ছিলেন। তৎকালীন এরশাদ বিরোধী আন্দোলনে তার কিন্তু বিচিতে কিন্তু নাকি গুলি করেছিল, সম্ভবত বিচিতে লাগে নাই, বাট বিচির আশেপাশে লেগে তার বিচি নাকি অকেজো হয়ে গেছে, তিনি নাকি সন্তান জন্মদানে সক্ষম না। রিজভি সাহেব গত 15টা বছর কেচিগেট রিজভি নাম তার হয়ে গেল। তিনি পল্টনের অফিসে দলীয় কার্যালয়ে 10-15 জন লোকজন নিয়ে ওই কেচিগেটের গোড়ায় বসে থাকতেন সবসময়। এই জন্য তাকে অনেকে কেচিগেট রেজভি বলে। এই রেজভি সাহেবের নাম এই 200 প্রার্থীর মধ্যে নাই, এটা কি মেনে নেওয়া যায়? এই রেজভি সাহেব বিএনপিকে সবসময় ডিফেন্ড করেছেন, আওয়ামী লীগকে নগ্ন সমালোচনা করেছেন, সব বিষয়ে যেটা যৌক্তিক নয় সমালোচনা করার জন্য সেটা নিয়ে সমালোচনা করেছে রেজভি এবং রুমিন ফারহানা। কিন্তু এই যে বিএনপি তাদের দুজনকে এভাবে অসম্মানিত করলো, এটা কি বিএনপির জন্য খুব ভালো হলো? মোটেও না। আর কিশোরগঞ্জের ফজলুর রহমান, অ্যাডভোকেট ফজলুর রহমানকে নিয়ে যারা অনেক বেশি মাতোয়ারা করেন, দেখছেন তো, মানুষের সামনে দেখানোর জন্য মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করার জন্য, কার্ড খেলার জন্য এরা খেলে। ঠিকঠাক মতো কিন্তু তার নামটা চলে এসেছে। যেখানে অ্যাডভোকেট ফজলুর রহমানের নাম আসে সেখানে রুমিন ফারহানার নাম আসে না, সেখানে রেজভির নাম আসে না, যেখানে রনাকুল হক শ্রাবণ না কি নাম, ছাত্রদলের সাবেক সেক্রেটারি অথবা প্রেসিডেন্ট হতে পারে, যেটার নোট ছবি বা ভিডিও ভাইরাল হয়েছিল, তার নাম আছে এই মনোনয়নের তালিকায়, কিন্তু রেজভি এবং রুমিন ফারহানার নাম নাই। এটা কি মেনে নেওয়া যায়? মানে মানুষকে এভাবেও খেয়ে ছেড়ে দেওয়া যায়? বেশ, রুমিন ফারহানা এবং রুহুল কবির রেজভি এভাবে খেয়ে ছেড়ে দিল তারেক রহমান? নাকি লেনদেনে কম ছিল, পয়সা কম গেছিল নাকি লন্ডনে? এই যে মনোনয়নের তালিকা, এই তালিকার মধ্যে 2টা নাম দেখে আমি খুব আশাহত হয়েছি। বেশটা রুমিন ফারহানা এবং রেজভির ব্যাপারটা না দেখাতে আমি খুব কষ্ট পেয়েছি মন থেকে, কারণ তারা বিএনপির জন্য সর্বোচ্চটুকু সার্ভ করেছে। কিন্তু এই তালিকায় আর 2টা নাম না দেখে আমি খুব আশাহত হয়েছি। বিলিভ মি, সেই 2টা নাম হচ্ছে দক্ষিণ যুবদলের সদস্য সচিব চাঁদাবাজ নয়ন, আন্তর্জাতিক মানের একটা চাঁদাবাজ। এই চাঁদাবাজ 5 আগস্টের পর থেকে যত টাকা কামিয়েছে, যত জায়গায় চাঁদাবাজি করেছে, যতগুলো টেলিভিশন চ্যানেলে গিয়ে চাঁদাবাজি করেছে, যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজির একটা স্বর্গ রাজ্য বানিয়ে ফেলেছে। ঢাকা মহানগর দক্ষিণে সর্বোচ্চ চাঁদাবাজি করেছে যুবদলের নয়ন, যেটা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে একটা গণভোট আয়োজন, একটা জাতীয় নির্বাচন আয়োজন করতে বিএনপির নয়ন যে চাঁদাবাজির টাকা জমিয়েছে সেই টাকা দিয়ে সম্ভব। এই চাঁদাবাজ একটা স্লোগান আবিষ্কার করেছিল, এই লাগারে লাগা ধান লাগা, লাগারে লাগা ধান লাগা, লাগারে লাগা ধান লাগা, মনে নাই? স্লোগানের ভিডিওটা দেখাইতে পারতেছি না, কপিরাইট ক্লেম আছে চ্যানেলে। এই লাগালাগি নয়ন রে মাগুরা থেকে মনোনয়ন প্রত্যাশা করেছিল লাগালাগি নয়ন, তাকে মনোনয়ন দেওয়া হয়নি, তার নামটা প্রাথমিক তালিকা আসেনি। আমি বলছি না মনোনয়ন দেওয়া হয়নি, ভবিষ্যতে এটার তালিকা পরিবর্তন হবে, এটা তো ফিক্সড কোনো তালিকা না, এটা পরিবর্তন হবে। রুমিন ফারহানাও মনোনয়ন পেতে পারেন, আমি বলছি না তারা পাবে না। রেজভি সাহেব মনোনয়ন পেতে পারেন ধানের শীষ প্রতীকে, আমি বলছি না পাবে না, কিন্তু প্রাথমিক তালিকা একটা সম্মান প্রদর্শন তাদেরকে করা যাইতো। নইলের কথা বলছি না, ফারহানা আপা এবং রেজভি কাকু এই দুজনকে কিন্তু সম্মানের জায়গা থেকে হলেও তারা সিনিয়র নেতা, বিএনপির আন্তর্জাতিক সম্পাদক সম্ভবত ব্যারিস্টার রুমিন ফারহানা, রুহুল কবির যুগ্ম মহাসচিব, তাদেরকে মনোনয়ন দিয়ে তাদেরকে কি সম্মানিত করা যেত না এই প্রাথমিক তালিকায় নাম রেখে? যেখানে